এই জুলাইয়ের পরে আপনাদেরই কলিগ, আপনাদেরই কমরেড একসাথে আন্দোলন করলো, লড়াই করলো, তার পায়ে কি স্যান্ডেল ছিল, কি জুতা ছিল, কি পাঞ্জাবি ছিল, কি ড্রেস আপ ছিল, সেটা আপনারা জানেন। তো 9 মাসে যদি তার সবকিছু লুক চেঞ্জ হয়ে যায়, সে তো হিরো না যে সে সিনেমার হিরো সুপারস্টার, তার লুক চেঞ্জ হবে কয়েক মাস পর পর। তাহলে এইটা বার্তাটা কি দিচ্ছে? এবং সাধারণ মানুষের কাছে তরুণ, যেই তরুণদের নিয়ে মানুষ আশাবাদী, বলা চলে একেবারে ভগবানের মানে লেভেলে তাদেরকে মানুষ মনে করেছিল যে এই তরুণরা আমাদেরকে মুক্তি দিয়েছে, এই তরুণরা আমাদেরকে নতুন পথ দেখাবে, এবং মানুষ ভাবতে শুরু করেছিল ওয়েস্টে যেভাবে মোস্ট অফ দ্য লিডার্স অল্প বয়সী তরুণ থাকে, অনেক দেশের আপনার রাষ্ট্রপ্রধানরা আছে যাদের বয়স 40-এর নিচে থাকে। সো আমাদের দেশের এই তরুণরা আগামীর জাতির কাণ্ডারি হবে। কিন্তু সেই কিছু কিছু তরুণদের কর্মকাণ্ড কিন্তু আওয়ামী লীগকেও ছাড়িয়ে যাচ্ছে, এবং আওয়ামী লীগের আমলে যা হয়েছে এখনো সেম সেম। তাহলে মানুষ কিভাবে পরিবর্তনের স্বপ্নটা দেখবে? তারপরও আমি আজকের প্রোগ্রামের মাধ্যমে আমরা স্বপ্ন দেখতে চাই, আমরা বলতে চাই এটা সবসময় ভালো এবং মন্দের দ্বন্দ্ব থাকবেই, ভালো মন্দ থাকবেই। কিন্তু এই জুলাইয়ের আপনি চিন্তা করেন যে সবসময় জুলাই কন্যা অনুষ্ঠান করলো, জুলাইয়ের বীর কন্যা, নারীদের কথা বলা হচ্ছে। ক্রাইসিস মোমেন্টে যদি নারীরা এগিয়ে না আসতো, সামনে না থাকতো, তাহলে আন্দোলন সাকসেস করা ডিফিকাল্ট হতো। সেম দেখেন 2019 সালেও যদি ওই দিন রাতে আমাদের নারী শিক্ষার্থীরা হল ভেঙে না আসতো, শেখ হাসিনার ঘুম হারাম হতো না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কারণ শেখ হাসিনা বলছিল যে ওই দিন তিনি ঘুমাইতে পারেন নাই, কারণ নারী শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে এসেছে। তাহলে ক্রাইসিসে সবসময় নারীর একটা ভূমিকা থাকে, কিন্তু ক্রাইসিস কেটে গেলে আসলে নারীদের এই পার্টিসিপেশনটা আমরা যেটা চাই কন্টিনিউ থাকবে, সেটা হচ্ছে না। কিন্তু আমার মনে হচ্ছে যে হ্যাঁ, আমরা চাই হোক, তাদের জন্য পরিবেশ তৈরি হোক, কিন্তু আমার মনে হচ্ছে এটা যে সংকট যেটা বলে আমাদেরকে ঐক্যবদ্ধ করে। সো আগামীতে এই ধরনের সংকট হলে আবার তারা সামনে চলে আসবে। কিন্তু এই সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও যেটা হচ্ছে, অনেকেই রাজনীতি করে না, রাজনীতি ভালো লাগে না, কিন্তু এই ধরনের যে কোনো যৌক্তিক ন্যায্য আন্দোলন, মানুষের অধিকার, সেখানে কিন্তু সবসময় তাদের একটা পার্টিসিপেশন ছিল। সো আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, এখনকার এই পরিবর্তিত বাংলাদেশকে এগিয়ে নিতে হলে, এই যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের তফসিল দিয়েছে, রাকসুর তফসিল দিয়েছে, সবগুলোর তফসিল দেবে। আমি যেটা ব্যক্তিগতভাবে অনেকদিন ধরে আমার এই ডাকসুর বিপরীত পর থেকে এই কথাটি বলে আসছিলাম, সিনেটে আমার বক্তব্য রেকর্ড আছে, তো সব বক্তব্য রেকর্ড থাকে, নোট থাকে, বক্তব্য পড়েন। 3টা সিনেটের 3টা বক্তব্যের আলোচনার বাইরে গিয়ে আমি বারবার নিয়মিত ডাকসুর কথা বলেছি, যদিও হয় নাই। শেষ পর্যন্ত কি করব, প্রতিবাদ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে আপনার ওই স্পেশাল সমাবর্তন দিয়েছিল, আমি সেটা বর্জন করেছি। যে নৈতিকভাবে আমি বলেছিলাম আমি এখন ছাত্র নাই, সুতরাং ছাত্র প্রতিনিধি হিসেবে আমি সিনেট সদস্য হয়েছিলাম, আমি ছাত্র নাই, আমার প্রতিনিধিত্ব নাই, আমি আর কোনো সিনেট অংশ নেব না। ওরপর থেকে আমি আর কোনো সিনেটের মিটিং অংশ নেই। তো আজকে ডাকসু হতে যাচ্ছে, আমি ব্যক্তিগতভাবে খুব খুশি এবং আশাবাদী যে ডাকসু সহ রাকসু এরকম ছাত্র সংসদের মধ্যে দিয়ে একদল মেধাবী তরুণ নেতৃত্ব, সেটা কালচারাল ক্ষেত্রে, পলিটিক্যাল, একাডেমিক বিভিন্ন জায়গায় আমরা পাবো। কারণ শুধুমাত্র এই ডাকসু কিংবা হলের ছাত্র সংসদের নেতারা রাজনীতিতেই নেতৃত্ব দিয়েছেন সেটা না। আজকে আমরা ঐক্যমত্য কমিশনের আলোচনা করছি। ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান বা ইউনুস স্যার তো চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ স্যার, উনি কিন্তু ডাকসুর সাহিত্য সম্পাদক ছিল, উনি আমেরিকার একটা ইউনিভার্সিটির প্রফেসর। আলী এই আপনার বদিউল আলম মজুমদার, সে কিন্তু তৎকালীন ইকবাল হল বা এখন বর্তমান যেটা জহুরুল হক হল, ওই হলের জিএস ছিলেন। এরকম অনেককে পাবেন যারা এখন লেখক, সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক নেতা, সবাই অনেকেই ডাকসু বা হল সংসদের নেতা ছিলেন, ইভেন শিক্ষক। বিএনপির একজনের নাম সবচেয়ে বেশি মনে পড়ে, যে রাজনীতির পরিচিত মুখ খন্দকার মোশাররফ হোসেন স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, শিক্ষক ছিলেন, হল সংসদেরও নেতা ছিলেন। সো সেখান থেকে তিনি এখন রাজনীতি করছেন। তো হল সংসদে শুধুমাত্র যারা রাজনীতি করবে ছাত্র সংসদ তারাই ভাববে সেটা না। এখন যেটা মাহফুজ ভাই একটু ইন্ডিকেট করছেন যে বিশ্ববিদ্যালয় রাষ্ট্র পুনর্গঠনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোকে পুনর্গঠন করার জন্য, শিক্ষার পুনর্গঠনের জন্য ছাত্রদের একটা আওয়াজ উঠানো জরুরি। এই গণ অভ্যুত্থানের পরে এত কমিশন হয়েছে, আমরা হচ্ছে ফার্স্ট কমিশন হবে শিক্ষা কমিশন, সেটা কিন্তু হয় নাই। এবং যেই শিক্ষার্থীরা ডক্টর ইউনুস স্যারের ভাষায় তার নিয়োগকর্তা, সেই শিক্ষার্থীদের উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য বিশ্ববিদ্যালয়গুলো, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হলে আমরা তো থেকেছি, কি একটা অমানবিক পরিবেশে, এইটাকেই একটা মানসিক শান্তি, যদি মানুষের মনেই শান্তি না থাকে,
মানসিক তৃপ্তি যদি না থাকে, সে কিসের রিসার্চ করবে, কিসের পড়াশোনা করবে? আমরা যে হলে থেকেছি বস্তির মতো, এই যে একটা গণরুমে সময় আপনার যতগুলো বালিশ দেওয়া যায় ওই পরিমাণই ছিলাম, গরমের মধ্যে মানে ঘেমে যায়, বাথরুমে গোসল করতে হলে গন্ধে টিকতে পারে না। তারপর একটা রুমে মানুষের তো মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে। আপনার অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজের কথা বলে আমাদের শিক্ষকরা ডাবল মাস্টার্স করতে যায় বিশ্ববিদ্যালয়ের সরকারি ফান্ড নিয়ে, নিজের টাকায় করে না। তো ওইখানে যা দেখেন এইখানে সেটা বাস্তবায়ন করেন, এইখানে তো কেউ বাস্তবায়ন করছেন না। শিক্ষকদের কথা বলা হচ্ছে যে শিক্ষকরা আজকে এই পরিবর্তনের পরে অনেকে ভাইস চ্যান্সেলর হয়েছেন, প্রভিসি হয়েছেন, বিশ্ববিদ্যালয় ইউজিসির মেম্বার হয়েছেন। আমি একটা কথা মনে করে দিতে চাই, গত এই আমরা 7-8 বছরের আন্দোলনে বিএনপি কিংবা জামাতপন্থী শিক্ষকদের ভূমিকা খুব কম দেখেছি। তারা ওই মাহফুজ ভাইয়ের পথ অনুসরণ করেছে, অনেকে কায়দা করে বেঁচেছিল, কায়দা করে চাকরি করেছেন। কিন্তু বিপরীত দিকে আমি যদি সামিনা লুৎফা ম্যামের কথা বলি, আমি পদার্থবিজ্ঞানের কামরুল ইসলাম স্যারের কথা বলি, আমার ডিপার্টমেন্টের তাসনিম সিরাজ মাহবুব ম্যামের কথা বলি, এরকম কিছু শিক্ষককে আমরা দেখেছি, রুশাদ ফরিদি স্যার, গুটি কয়েক ব্যক্তি সব সময় দাঁড়িয়েছে। কিন্তু আজকে তারা কে কোন জায়গার ভাইস চ্যান্সেলর, পিএসসির মেম্বার কি হয়েছে? কিন্তু এই জন্য বলছি যে আমরা অন্তত বিপদ কেটে গেলে দুর্দিনে যারা আমাদের পাশে থাকে এই মানুষগুলোকে যেন আমরা ভুলে না যাই। মাহফুজ ভাই দুইজনের কথা বলেছে, জাফরুল্লাহ চৌধুরী, আবুল মকসুদ স্যার, বলতে গেলে অনেক কথা আসে। কিন্তু আমি শুধু এটা বলছি যে আজকে আমরা দেখা যায় আমাদের একজনের মতের না হলে একজন, সে শিক্ষক, সে বামপন্থী হোক, ডানপন্থী হোক, নাস্তিক হোক, আস্তিক হোক, নো ম্যাটার, যদি তার মধ্যে মানবতা থাকে, তার মধ্যে মানুষের মানবিক মূল্যবোধ থাকে, সে যদি একটা প্রোগ্রেসিভ সমাজ বিনির্মাণের পক্ষে থাকে, আমি তার ভিন্ন মতকে সহ্য করতে চাই। কিন্তু দেখা যাচ্ছে আমরা কিছু মানুষ এমনভাবে তার চরিত্র নিয়ে তাকে অপদস্থ করি, আমরা ভুলে যাই অতীতে এই লোকটার কিন্তু অবদান আছে। এটা বললাম এই কারণে এখন ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রভিসি, প্রক্টর বিএনপি জামাতপন্থী লোকজন হতে পারে, কিন্তু এতদিনের আন্দোলন সংগ্রামে এই সমস্ত লোকরা সামনে কিন্তু ছিল না খুব বেশি। একটা ছিল ওনারা থাকলেও বিপদ, যেই কারণেও থাকে নাই। দ্বিতীয়ত আমরা ওনাদেরকে এড়াই চলতাম, কারণ সেই সময় দেখেছেন কি একটা পরিস্থিতি। কাজে রাজনৈতিক এই সাইড আমরা বাইপাস করেই আমরা একটা নিরপেক্ষভাবে একটা ভিন্ন পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করেছিলাম।